হাইকোর্টের অর্ডারে যদি মমতা ব্যানার্জিকে ভবানীপুর থেকে জয়ী ঘোষণা করা হয় তাহলে শুভেন্দু অধিকারী তিনি কি মুখ্যমন্ত্রীত্ব পদ হারাতে পারেন? তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি একদম টোটালি যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভবানীপুরের যে হাই ভোল্টেজ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের ফলাফলকে নিয়ে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ইলেকশনে যে ফলাফল সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি কিন্তু হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিল 23শে জুন, এবং যেটা গ্রহণ করা হয় হাইকোর্ট থেকে, এবং হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে ইলেকশন সংক্রান্ত ভিভিপ্যাট, ইভিএম এবং যে তোমার যে কাউন্টিং যে রুম, সেই কাউন্টিং রুমে যে সিসিটিভি ফুটেজ গুলো ছিল সমস্ত কিছুকে সংরক্ষণ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্ট থেকে। এখন বিষয়টা তো এটা নিয়ে কালকে শুনানি ছিল, তো এই শুনানিতে কি কি হলো সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা অনেকে হয়তো প্রশ্ন করছেন, যদি দেখা যায় মমতা ব্যানার্জি জয়ী হয়ে যায় ভবানীপুর থেকে তাহলে শুভেন্দু অধিকারী তিনি কি মুখ্যমন্ত্রীত্ব পদ হারাতে পারে? সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে, আপনারা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। বিষয়টা আপনারা হয়তো জানেন যে ভবানীপুর থেকে আমাদের রাজ্যের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী তিনি 15,105 ভোটে তিনি কিন্তু জয়লাভ করেছে। এবং শুধুমাত্র এই যে 2026 সালেই নয়, তিনি কিন্তু এর আগের যে ইলেকশন হয়েছিল তিনি কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে যখন নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন তখনও তিনি কিন্তু জয়লাভ করেছিলেন। এখন সবচেয়ে বড় কথা বা সবচেয়ে বড় যেটা প্রশ্ন, যে কালকের যে হাইকোর্টের যে শুনানি হলো সেই শুনানিতে কি হলো সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন, এবং শেষে আমি কিন্তু বলবো যদি মমতা ব্যানার্জি জয়ী হয় ভবানীপুর থেকে, যদি হাইকোর্ট থেকে ঘোষণা করা হয় যে মমতা ব্যানার্জি জয়ী, তাহলে শুভেন্দু অধিকারী কি পদ হারাতে পারে কিনা সেই বিষয়েও কিন্তু আমি আমাদের সংবিধান কি বলছে সেই বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেব। চলে আসুন আমরা দেখে নিই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় সামনে এলো বড় আপডেট, আদালতে উঠেছে নতুন প্রশ্ন, চাওয়া হয়েছে রিপোর্ট আর শুভেন্দু অধিকারীকে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সময়সীমা। আসুন দেখি কি কি বিষয়ে সময়সীমা দেওয়া হয়েছে, বা এই মূল বিষয়টা কি না। মূল বিষয়টা হচ্ছে একদম সিম্পল এবং সাধারণ বিষয় না। ভবানীপুরে বিধানসভা যে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে মমতা ব্যানার্জি হাইকোর্টে নির্বাচন পিটিশন দায়ের করেন। এই মামলায় তার অভিযোগ ভোট গণনার সময় একাধিক অনিয়ম এবং কারচুপির কারণে প্রকৃত ফলাফল প্রভাবিত হয়েছে। এবং তিনি আপনারা দেখেছেন হয়তো যখন ইলেকশনে তিনি কিন্তু দাবি করেছিলেন যে তাকে কাউন্টিং যে রুম সেখান থেকে কিন্তু বের করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে প্রথমে তিনি কিন্তু অনেকটা এগিয়ে ছিলেন এবং তারপরে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জয়লাভ করলেন এবং 15,105 ভোটে কিন্তু তিনি জয়লাভ করেছেন, এবং যেটা নিয়ে তিনি কিন্তু কমপ্লেন করেছেন এবং যেটা নিয়ে তিনি কিন্তু হাইকোর্টে গেছেন। এই মামলায় তার অভিযোগ ভোট গণনার সময় একাধিক অনিয়ম এবং কারচুপির কারণে প্রকৃত ফলাফল প্রভাবিত হয়েছে। তিনি আদালতের কাছে গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন নির্বাচনী নথি পরীক্ষার আবেদন জানিয়েছেন। এছাড়াও তার আবেদন, যদি আদালতের অনিয়মের অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে শুভেন্দু অধিকারীর জয়ের শংসাপত্র বাতিল করা হোক এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। মানে আইন অনুযায়ী যেহেতু তিনি হচ্ছে সেকেন্ডে আছেন, মানে সেখানে তিনাকে ভবানীপুর থেকে জয়ী ঘোষণা করা হোক। মানে বিষয়টা একদম ক্লিয়ার। আবারও বলি, তিনি যেটা দাবি করেছেন মমতা ব্যানার্জি, যদি ভবানীপুর থেকে অনিয়ম ধরা পড়ে তাহলে এক নাম্বার বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে তোমার বিধায়ক পদ খারিজ করা হোক, নির্বাচন কমিশনার খারিজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে তিনাকে জয়ী ঘোষণা করা হোক, কারণ তিনি সেকেন্ডে আছেন, এরপরে তো তিনি আছেন, তাহলে তিনাকে জয়ী ঘোষণা করা হোক। এই বিষয় নিয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছেন। এবারে আসুন যে এই পিটিশনের যে শুনানি কালকে হলো সেই শুনানিতে আদালতে কি ঘটলো
সেই বিষয়টা আমি আপনাদের কাছে বলি। শুনানির সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। এক নির্দল প্রার্থী আদালতকে জানান নির্বাচনী মামলার বিষয়ে তিনি যথাযথ নোটিশ পাননি। এবার নোটিশটা কেন পাওয়ার দরকার, কি বিষয় আমি আপনাদেরকে বলছি। আইন অনুযায়ী ফলাফল চ্যালেঞ্জ করা হলে সংশ্লিষ্ট কেন্দ্রের সমস্ত প্রার্থীকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। মানে যদি কোনো একটি ফলাফলকে চ্যালেঞ্জ করা হয়, তাহলে ওই নির্বাচনীতে বা ওই বিধানসভায় যে সমস্ত প্রার্থীরা ছিল সমস্ত প্রার্থীকে হাইকোর্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল যে সমস্ত প্রার্থীকে এই নোটিশ পাঠানো হোক, এই সংক্রান্ত নোটিশ পাঠানো হোক। কিন্তু দেখা যায় যে একজন নির্দল প্রার্থী তিনি কিন্তু এখনো নোটিশ পাননি, যেটা নিয়ে তিনি কিন্তু কোর্টে কমপ্লেন করেছেন এবং কোর্ট থেকে তাকে কিন্তু ওই নোটিশ দিতে বলা হয়েছে বা কেন দেওয়া হয়নি তার কারণ কিন্তু জানতে চাওয়া হয়েছে। এই অভিযোগ পর আদালত সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। যেটা বললাম, এই রেজিস্ট্রারের দায়িত্ব প্রত্যেকটা যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে কি করা না এই নোটিশটা পাঠানো। তিনি কিন্তু একজন যদিও সবাই ম্যাক্সিমামটাই পেয়ে গেছে, একজন এসে দাবি করছে তিনি কিন্তু এখনো ওই নোটিশ তিনি কিন্তু পাননি। এবারে বিষয়টা আসি যে এই মামলাটা এত গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, এবং কি বলা হয়েছে, আদালতের পর্যবেক্ষণটা কি না, শুভেন্দু অধিকারীর যিনি পক্ষের যিনি আবেদন মানে যিনি উকিল আছেন তিনি কিন্তু আবেদন করেছেন, অ্যাডভোকেট আছেন, তিনি আইনজীবী আছেন, তিনি আবেদনে তিনি জানান মানে শুভেন্দু অধিকারীর আইনজীবী আদালতে জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বিরুদ্ধে তাদের বিস্তারিত লিখিত জবাব জমা দেওয়ার জন্য সময় প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করে 4 সপ্তাহের সময় কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী শুনানিতে আদালতের সামনে দুই পক্ষের গুরুত্বপূর্ণ নথি ও যুক্তি উঠে আসতে পারে। আচ্ছা, এই মামলাটা মানে এই মুহূর্তে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এক কথায় আমরা বলতে পারি যে শুভেন্দু অধিকারীকে 4 সপ্তাহ কিন্তু সময় দেওয়া হয়েছে তার পক্ষের যে জবাব, সেই জবাব যেন 4 সপ্তাহের মধ্যে লিখিত আকারে হাইকোর্টে জমা দেওয়া হয়। আচ্ছা, এই মামলাটা কেন গুরুত্বপূর্ণ না, শুনানির সময় আদালতের কাছে আবেদন করা হয় যাতে আগের নির্বাচনী মামলাগুলোর মতো বছরের পর বছর এই মামলাটিও ঝুলে না থাকে। মানে একটা বিষয়, কল্যাণ ব্যানার্জি তিনি কিন্তু আদালতের কাছে তিনি কিন্তু বলেন যে এর আগে মানে এই যে একটা এক্সাম্পল একটা সেট করা হোক যাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় কি না একটা শুনানি হতে হতে সেকেন্ড আবার একটা বিধানসভা ইলেকশন কিন্তু চলে আসে, তাহলে তার কোনো মূল্যই থাকছে না বিষয়টা এই জায়গায়। তো তিনি কিন্তু আদালতের কাছে আবেদন করেছেন যে এই যে 2026-এ ইলেকশন হলো, 2026 আবার নেক্সট আমরা জানি বিধানসভা ইলেকশন কবে হবে, 2031-এ হবে। সুতরাং তার আগেই যেন ঘোষণা করা হয় এই বা মূল যে রায় সে হতে পারে মমতা ব্যানার্জি পরাজিত হতে পারে অথবা শুভেন্দু অধিকারী জয়লাভ করতে পারে বা শুভেন্দু অধিকারীও পরাজিত হতে পারে। তো যেটাই হবে কেন মামলার যেন যে নিষ্পত্তি সেটা যেন এই 5 বছরের মধ্যেই যেন হয়, এটা নিয়ে তিনি কিন্তু তোমার আর্জি জানিয়েছেন। পরবর্তী বিধানসভা নির্বাচনের আগে মামলার নিষ্পত্তি হলে সেটি একটি গুরুত্বপূর্ণ আইনি নজির হতে পারে, এমন মতেও আদালতের তুলে ধরা হয়। বিচারপতি জানান তিনি আইন অনুযায়ী মামলার বিচার করবেন এবং দ্রুত অগ্রগতির বিষয়টিও তিনি বিবেচনায় রাখবেন। মানে এক কথায় যদি আমরা বলতে পারি যে কালকের যে শুনানি ছিল সেই শুনানিতে 4টি বিষয় কিন্তু উঠে আসলো। 1 নাম্বার যে 4 সপ্তাহ পরে 4 সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারীকে বা শুভেন্দু অধিকারীর পক্ষে যিনি আইনজীবী আছে তাকে তার লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 4 সপ্তাহ পরে পরবর্তী যে মামলা এই মামলার পরবর্তী শুনানির কিন্তু হবে বলে জানানো হয়েছে এবং সমস্ত প্রার্থীকে নোটিশ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়েও আদালত রিপোর্ট চেয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা যেটা করছিলেন যে যদি দেখা যায় যে শুভেন্দু অধিকারী হাইকোর্টের অর্ডারে তিনি যদি পরাজিত হয় তার কি মুখ্যমন্ত্রীত্ব পদ চলে যাবে? সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে না। আপনারা জানেন হয়তো যে মমতা ব্যানার্জি তিনি কিন্তু এর আগের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনে তিনি কিন্তু নন্দীগ্রাম থেকে তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। পরাজিত হওয়ার পরেও তিনি কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। সংবিধান বলছে আপনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন
6 মাস পর্যন্ত, 6 মাসের মধ্যে যে কোনো একটি বিধানসভা থেকে আপনাকে ভোটে দাঁড়িয়ে জিততে হবে, তাহলে আপনি আবার মুখ্যমন্ত্রিত্ব পদে আপনি কিন্তু বহাল থাকবেন। মানে এক কথায় যদি দেখা যায় ভোট এমন যদি রায় হয় যে তোমার হাইকোর্ট থেকে অর্ডার হলো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হেরে গিয়েছিলেন ভবানীপুর থেকে, যদি বাই চান্স যদি হয়, তাহলে আপনারা যেটা ভাবছেন যে মুখ্যমন্ত্রিত্ব পদ চলে যাবে, এই বিষয়টা কিন্তু একদম নয়। তাহলে আপনি সমস্ত যে প্রশ্ন আপনাদের আমি কিন্তু ক্লিয়ার করলাম। নেক্সট যে বিষয়টা হচ্ছে যে এই রায় কি হতে পারে বা কি হবে এখনো পর্যন্ত আমরা বলতে পারবো না, বলা সম্ভবই নয়। সম্পূর্ণ এটা হচ্ছে কোর্টের পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। 4 সপ্তাহ পরে আদালতে কি নতুন উঠে আসে অবশ্যই কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তো আপনাদের আমি বলবো যে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে রাখেন তাহলে আপনারা অবশ্যই ফলো করে রাখুন। তাহলে আমি নেক্সট যে শুনানি হবে সেই শুনানিতে কি হয়েছিল সবকিছু কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফল কি পরিবর্তন হতে পারে না যেটা আছে সেটাই থাকবে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।